হিয়ার ইজ অ্যান আল্ট্রাসোনোগ্রাফিক পিকচার। আল্ট্রাসোনোগ্রাফিক পিকচারটাতেও তোমার অ্যাবডোমেনের ভিতরে মাল্টিপল জায়গায় তোমার ফ্লুইড আছে, সেই জিনিসটিকে তারা ইন্ডিকেট করছে। তারা কিন্তু রাইট ডোমের নিচে বাতাস আছে সেটাকে ইন্ডিকেট করবে না, তারা ইন্ডিকেট করবে যে ফ্রি ফ্লুইড তারা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে মানে এক্সিস্ট করছে। তাহলে যখন পারফোরেশন হচ্ছে তখন তো সেখানে ফ্লুইড বাইরে বেরিয়ে আসছে। মোরওভার পেরিটোনিয়ালের পেরিটোনিয়াল রিয়াকশান মানে স্টেজ অফ কেমিক্যাল রিয়াকশানে ওরা তোমাকে ফ্লুইড লিবারেট করছে, সিক্রেশন বেশি করছে। দ্যাট ইজ ওয়াই পেশেন্টের যখন ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে সেটাকে তুমি আল্ট্রাসোনোগ্রাফি তোমাকে ইন্ডিকেট করছে যে হ্যাঁ দেয়ার ইজ এন এক্সেস ফ্লুইড, ফ্রি ফ্লুইড অ্যাকুমুলেটেড ইন দি পেরিটোনিয়াল ক্যাভিটি। নাও meanwhile you have established your diagnosis. এখন এখানে আরেকটা কথা, আমি ডায়াগনোসিসের কথাটা একটু বলে নেই যে আমরা সিটি স্ক্যানের কথা বলেছিলাম। সিটি স্ক্যানটা এ বিট কস্টলি অ্যান্ড নট সো ইজিলি অ্যাভেলেবল একটা ইনভেস্টিগেশন ফেসিলিটি। অ্যাটলিস্ট এইটা ইনভেস্টিগেশনটা করতে হলে তোমাকে কোনো জেলা সদরে আসতে হবে। মফস্বল শহরে কোথাও সিটি স্ক্যান এখন আমাদের বাংলাদেশে সাধারণত হয়নি। সো এটাকে জন্য এই ইনভেস্টিগেশনটা করার জন্য তোমাকে পেশেন্টকে ইউ হ্যাভ টু অ্যাডভাইস টু এনি ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল। বাট এখানে আরেকটা কথা আছে যে আমরা বলেছি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ভিতরে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইট মে বি এ কজ। তো যদি প্যানক্রিয়াটাইটিসটা আমরা সাসপেক্ট করি সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান ইজ দি মানে স্ট্যান্ডার্ড টেস্ট টু ডিফারেন্সিয়েট between the perforated peptic ulcer and the acute pancreatitis. পাশাপাশি আরেকটা জিনিস আছে, সিরাম অ্যামাইলেজ যখন আমরা করতে বলেছিলাম, সিরাম ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সিরাম অ্যামাইলেজ লেভেলটা অনেক বেশি হবে। এমনি পারফোরেটেড পেপটিক আলসারের ক্ষেত্রেও সিরাম অ্যামাইলেজ বাড়বে কিন্তু সেটা অল্প, ইট ইজ নট সো সিগনিফিক্যান্ট। বাট ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দি লেভেল অফ সিরাম অ্যামাইলেজ রেইজ ইজ এন সিগনিফিক্যান্ট। সো তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে আমরা এখানে কিন্তু মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলোকে এক্সক্লুড করতে পারছি। মোরওভার যদি তোমার অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে থাকে সেটাও তুমি সিটি স্ক্যানে ভালোভাবে বুঝতে পারছো। তারপরে আল্ট্রাসোনোগ্রাফিও ক্যান হেল্প ইউ ইফ দেয়ার ইজ এনি পারফোরেটেড পেপটিক আলসার। ওকে, নাও আমাদের ডায়াগনোসিস এস্টাবলিশড হয়ে গেছে। মিনহোয়াইল উই হ্যাভ শিওর দ্যাট আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পেপটিক আলসার পারফোরেশন অথবা ইন্টেস্টিনাল পারফোরেশন। দেন ইউ মাস্ট হ্যাভ টু ডু ট্রিটমেন্ট। তুমি তো শুধু ডায়াগনোসিস করে লিখে দিয়ে ছেড়ে দিতে পারছো না। বিইং এ ডক্টর ইউ হ্যাভ টু ট্রিট দিস পেশেন্ট। হয়তো এই ট্রিটমেন্টের দুটো স্টেপ আছে। ইনিশিয়ালি তোমাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে, ফলোড বাই সার্জিক্যাল ট্রিটমেন্ট। তুমি যে স্টেশনে আছো সেখানে যে সার্জিক্যাল ট্রিটমেন্ট করার সুযোগ না থেকে থাকে, এমন হতে পারে হয়তো তুমি একটা উপজেলা লেভেলের হসপিটালে আছো কি আরও গ্রাম লেভেলের একটা হসপিটালে আছো, তো সেখানে তোমাকে এই পেশেন্ট তুমি হ্যান্ডেল করছো। সেক্ষেত্রে ইট ইজ নট পসিবল ফর ইউ টু পারফর্ম সার্জিক্যাল ট্রিটমেন্ট। অবভিয়াসলি দেন ইউ শুড হ্যাভ টু রেফার দিস পেশেন্ট টু বেটার সেন্টার, বাট বিফোর রেফারিং ইউ মাস্ট হ্যাভ টু স্টার্ট দি কনজারভেটিভ ট্রিটমেন্ট। উইদাউট গিভিং এনি ট্রিটমেন্ট ইউ মে নট সেন্ড এ পেশেন্ট সাচ টাইপ অফ ব্যাড পেশেন্ট টু এনি ডিস্টেন্স প্লেস। দ্যাট ইজ রাদার এ কী বলা চলে, এটাকে ক্রাইম না বললেও এটাকে আমরা বলবো যে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা খারাপ হবে। পেশেন্ট তোমার কাছে আসে, তাকে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা তুমি তাকে দাও, দেন তুমি তাকে ডেফিনিটিভ ট্রিটমেন্টের জন্য যে প্লেসে এটা হবে সেখানে থ্রো করো। নাও ট্রিটমেন্ট ফর দি ইন্টেস্টিনাল পারফোরেশন ইজ অলওয়েজ সার্জিক্যাল। কিন্তু এই সার্জারিরও কিছু কন্ট্রাইন্ডিকেশান আছে। তাহলে কন্ট্রাইন্ডিকেশানটা কী হচ্ছে, যদি এই পেশেন্টের সিভিয়ার হার্ট ফেলিওর থেকে থাকে, যদি এই পেশেন্টের রেসপিরেটরি আর মাল্টি অর্গান ফেলিওর থেকে থাকে, তাহলে তাকে ইমিডিয়েট সার্জারি করাটা ইটস ডিফিকাল্ট, কারণ অ্যানেস্থেশিয়া দিলে তো পেশেন্ট উইল নট রিটার্ন ব্যাক। সো তাহলে লাভটা কী হলো? দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান কন্ট্রাইন্ডিকেশান। আরেকটা কন্ট্রাইন্ডিকেশান কী আছে, পেশেন্ট তোমাকে কোনো ক্রমেই কনসেন্ট দিল না ফর অপারেশন। পেশেন্ট বললো যে মে আই ডাই বাট আই উইল নট গিভ ইউ দ্য কনসেন্ট ফর মেক মি আনকনশিয়াস অ্যান্ড টু পারফর্ম অপারেশন। দেন হোয়াট ইউ উইল হ্যাপেন? ইউ হ্যাভ নাথিং টু ডু। তাহলে ইফ পেশেন্ট ডাজ নট গিভ কনসেন্ট, এটাও তাহলে কন্ট্রাইন্ডিকেশান। আরেকটা হচ্ছে কি, যদি আমরা দেখেছি মনে করি যে পেশেন্টটা অ্যাকিউটনেস নিয়ে এসেছিল, বাট আমরা একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে কিছু টাইম ল্যাপস হয়েছে, এর মধ্যে পেশেন্টের একটা কন্ডিশনটা ইমপ্রুভ করে গেছে, এবং সেই সময় যদি আমরা একটা কন্ট্রাস্ট মিডিয়া দিয়ে এক্সরে করি, তাতে দেখা গেল কি ইফ এ কন্ট্রাস্ট মিল কনফার্মস স্পন্টেনিয়াস সিলিং অফ দি পারফোরেশন। যে কন্ট্রাস্ট মিডিয়া আমরা এক্সরে করি
যদি পারফোরেশন থাকে সেখান দিয়ে তো এই কন্ট্রাস্ট মিডিয়াটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে। বাট যদি আমাদের পিকচারে দেখা যায় যে না পেরিটোনিয়াল স্পিলেজ হয়নি কন্ট্রাস্ট মিডিয়া, তাহলে নিশ্চয়ই যেটা ছিদ্র হয়েছিল সেটা সামাও সিল হয়েছে। হ্যাঁ, অনেক সময় এটা হতে পারে, তাহলে এক্ষেত্রেও তুমি অপারেশনে যাবে না। দিস আর দি 3 পয়েন্টস হোয়ার উই ডোন্ট পারফর্ম ইমিডিয়েট সার্জারি। নাও আমি আগে বলেছি যে ফার্স্ট অফ অল তোমাকে পেশেন্ট পাওয়ার পরপরই তোমাকে ইউ হ্যাভ টু স্টার্ট এ কনজারভেটিভ ট্রিটমেন্ট। পেশেন্টকে বলবে যে হ্যাঁ ইউনিট সার্জারি, বাট বিফোর সার্জারি তাকে প্রিপেয়ার করতে হবে। এই কনজারভেটিভ ট্রিটমেন্ট ফর দি প্রিপারেশন অফ এ পেশেন্ট টু মেক ফিট ফর দি সার্জারি। ওকে, আমরা আগে যখন তাকে ব্লাড টেস্ট করতে দিয়েছি, মিনহোয়াইল উই হ্যাভ গট দি রিপোর্ট অফ ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের রিপোর্টে আমরা দেখছি যেটা গ্রস ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, পেশেন্ট ডিহাইড্রেশন আছে, পেশেন্ট ইন শক, পেশেন্টের ভিতরে একটা টেম্পারেচার রেইজ করছে, সেপ্টিসিমিয়া ডেভেলপ করার টেন্ডেন্সি হচ্ছে। তাহলে এগুলোকে তোমার দ্রুত কন্ট্রোল না করে নিয়ে ইউ মে নট বি এবল টু পারফর্ম সার্জারি। তো ইনিশিয়াল প্রায়োরিটিস আর রিসাসিটেশন অ্যান্ড অ্যানালজেসিয়া। পেশেন্ট ব্যথায় ছটফট করছে, তার ফ্লুইডের মানে ডিহাইড্রেশনে ছটফট করছে, ইউরিন আউটপুট বন্ধ হয়ে গিয়েছে, এরকম সিচুয়েশানে পেশেন্ট ইনিশিয়াল প্রায়োরিটিস আর রিসাসিটেশন অ্যান্ড অ্যানালজেসিয়া। Analgesia should not be withheld for fear of removing the signs of an intra-abdominal catastrophe. এখানে আমরা কি বোঝাতে চেয়েছি, আমরা সবসময় জানি যে এনএসআইডি জাতীয় ড্রাগসগুলো তোমার গ্যাস্ট্রিক ইরিটেশন করে। আমরা বুঝছি এটা পারফোরেশন, গ্যাস্ট্রিক ডিউডেনাল পারফোরেশনের কমপ্লিকেশন হয়েছে, কিন্তু যদি অ্যানালজেসিয়াটা পেশেন্টকে হেল্প করে তো এখানে অ্যানালজেসিয়া দিতে তোমাকে পিছপা হলে চলবে না। অ্যাবডোমেনের ভিতরে কি হচ্ছে বা বাড়তি কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা যখন আমি ভিতরে ঢুকবো, আই উইল ম্যানেজ দ্যাট। বাট নাও আমার মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি ইজ টু মেক দি পেশেন্ট এ বিট পেন ফ্রি। তো আমরা একটা অ্যানালজেসিয়া ছাড়া আমরা কিন্তু এটাকে কখনোই আমরা করতে পারবো না। ওকে, তো সেই হিসাবে আমরা কি করতে হবে, প্রথমে কাজ আমাদের হবে কিপ দি পেশেন্ট নাথিং পার ওরালি, নাথিং পার ওরালি। তাহলে পেশেন্টকে প্রথমে বলবো যে ইউ ডোন্ট টেক এনিথিং, ইভেন এ ওয়াটার পর্যন্ত তুমি খাবে না। এর পাশে তোমরা একটা জিনিস লিখে নাও, আই হ্যাভ মিসড হিয়ার, যে নাথিং পার ওরালি অ্যান্ড ন্যাজোগ্যাস্ট্রিক সাকশান। ন্যাজোগ্যাস্ট্রিক সাকশান অর্থাৎ তুমি তাকে একটা নাক দিয়ে একটা রাইস টিউব ইন্ট্রোডিউস করবে এবং স্টমাকের যে কন্টেন্টসগুলো আছে সেগুলোকে তুমি সাকশান দিয়ে বের করে নেবে। তাহলে কিপ দি পেশেন্ট নাথিং পার ওরালি অ্যান্ড ন্যাজোগ্যাস্ট্রিক সাকশান তাকে দিতে হবে। দুটো জিনিস কিন্তু সাথে সাথে করতে হবে। তারপর কি করতে হবে, এস্টাবলিশ অ্যান ইন্ট্রাভেনাস অ্যাক্সেস। তুমি তাকে একটা হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে তাকে তুমি আইভি চ্যানেল স্টার্ট করো। ইনিশিয়েট ক্রিস্টালয়েড থেরাপি ইন পেশেন্টস উইথ ক্লিনিক্যাল সাইন্স অফ ডিহাইড্রেশন অ্যান্ড সেপ্টিসিমিয়া। তুমি পেশেন্ট তো অবভিয়াসলি শুড বি ইন ডিহাইড্রেশন, তুমি তাকে র্যাপিডলি তাকে ফ্লুইড, দ্যাট ইজ ক্রিস্টালয়েড ফ্লুইড তুমি স্টার্ট করবে। এখানে কিন্তু ফর নেভার স্টার্ট ইউ কলয়েড সলিউশন। ওকে, আমরা এখানে ক্রিস্টালয়েড সলিউশনটা ইউজ করব। আমরা যেটা ইলেকট্রোলাইট কন্টেনিং সলিউশন আছে সেগুলো আমরা ইউজ করব, প্রিফারেবলি হার্টম্যান সলিউশন অথবা আমরা 5% ডেক্সট্রোজিন সলিউশন, এগুলো আমরা ইউজ করব। আচ্ছা, তারপর আর কি করতে হবে, ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক্স টু সাইন্স অফ সেপ্টিসিমিয়া। এখন আমরা ধরে নিয়েছি যে পেশেন্ট মিনহোয়াইল হ্যাভ গট সাম অ্যামাউন্ট অফ সেপ্টিসিমিয়া, হয়তো সেটা সিভিয়ার না হলেও মাইল্ড ফর্মে হয়েছে, বিকজ হোয়েন দেয়ার ইজ পারফোরেশন ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস তো শুরু হয়েছেই, আগে আমরা পড়েছি। তো সেক্ষেত্রে আমরা সেটা কমব্যাট করার জন্য উই উইল স্টার্ট অ্যান ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। আমরা এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এই কথা বলবা যে স্টার্ট ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। এখানে কিন্তু আমরা সিঙ্গেল অ্যান্টিবায়োটিকের উপরে ভরসা করি না, আমরা সাধারণত 3 টাইপস অফ অ্যান্টিবায়োটিক চুজ করি। যেহেতু এখানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বোথ টাইপস অফ অর্গানিজমকে এখানে ইনভলভমেন্ট হতে পারে, কারণ গাটের ভিতরে কি আছে না আছে উই ডোন্ট নো, অল দ্য অর্গানিজমস মে কাম হিয়ার অ্যান্ড মে মাল্টিপ্লাই। সো আমাদেরকে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অ্যাট দ্য সেম টাইম তোমাকে অ্যানারোবিক অর্গানিজমগুলোর জন্য কভার করে এই টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স আমরা চুজ করি। সাধারণত আমরা সেফালোস্পোরিন দেই, জেন্টামাইসিন টাইপ অফ ড্রাগস ইউজ করি এবং আমরা মেট্রোনোজল ইউজ করি। ওকে, নাও এরপরে আসছে কি, আমরা যে আগে অ্যানালজেসিক্সের কথা বলেছি, আমরা আইভি অ্যানালজেসিক্স ইউজ করি।
আমরা যদি প্রিফারেবলি এখানে আমাদের জন্য চয়েস করার কথা হলো নার্কোটিক অ্যানালজেসিক্স, প্রিফারেবলি প্যাথিডিন, বাট যদি কোনো সিচুয়েশানে ইট ইজ আনএভেলেবল হয়ে যায় তাহলে আমাদেরকে কিন্তু কিটোরলাক ইউজ করা ছাড়া আমাদের কোনো পথ থাকবে না। মরফিন, প্যাথিডিন যদি আমরা না পাই তাহলে আমাদের কিন্তু কিটোরলাক ছাড়া কোনো উপায় নেই, এবং সেক্ষেত্রে তোমাকে ভয় পেলে হবে না যে অ্যাবডোমিনাল কোনো ফার্দার কোনো ক্যাটাস্ট্রোফ হবে, এই ভয় পেলে চলবে না। পেশেন্টের অ্যানালজেসিয়াটা আমাদের জন্য দরকার। তো সো ফার্স্ট চয়েস অফ অ্যানালজেসিয়া হিয়ার ইজ নার্কোটিক অ্যানালজেসিক্স, প্রিফারেবলি প্যাথিডিন। যদি না হয় মরফিন পেতে পারো, কারণ নার্কোটিক অ্যানালজেসিক্স আমাদের হাতে দুইটা আছে, একটা হচ্ছে মরফিন, একটা হচ্ছে প্যাথিডিন। তো আমরা কমনলি প্যাথিডিনটা বেশি ইউজ করি, যেটা আমরাকে বেশিটা সেফ মনে করি। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কি দেবো আমরা, একটা অ্যান্টি আলসার ড্রাগ দিতে হবে, কারণ ওর তো একটা লং টাইম ডিসপেপসিয়া আছে, তাহলে সেটাও তাকে তো ক্ষতি করবে এই সময়। সো টু প্রিভেন্ট দ্যাট উই শুড টু ইউজ অ্যান অ্যান্টি আলসার ড্রাগস। তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা কি দিলাম, আমরা নাথিং পার ওরালি অ্যান্ড নাজোগ্যাস্ট্রিক সাকশন, establish a wide bore intravenous cannula and start crystalloid solutions to combat the electrolyte imbalance and dehydration. Then start intravenous administration of broad spectrum antibiotics, then IV analgesics and anti-ulcer drugs. These are the initial treatment. আবার কখনো কখনো এটাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টও বলি। এবং এইটা স্টার্ট করার পরে পেশেন্ট অবশ্যই একটু স্বস্তি পাবেই, তার অ্যানালজেসিক ইফেক্টটা শুরু হলে, তার অ্যান্টিবায়োটিক অ্যাকশনটা শুরু হলে পেশেন্ট একটু স্বস্তি অবশ্যই পাবে। নাও দি সার্জিক্যাল ট্রিটমেন্ট, নেক্সট থিং হচ্ছে দি ডেফিনিটিভ ট্রিটমেন্ট ইজ সার্জিক্যাল। ফলোয়িং রিসাসিটেশন দি ট্রিটমেন্ট ইজ প্রিন্সিপালি সার্জিক্যাল। এবং এই যে সার্জারিটা আমরা করি, কমন টার্ম আমরা ইউজ করি ল্যাপারোটমি। দি ল্যাপারোটমি ইজ পারফর্মড ইউজুয়ালি থ্রু অ্যান আপার মিডলাইন ইনসিশন। এখানে আমি কিন্তু একটা কথা তোমাকে বললাম না, যে আমি বলছি কি যে ফলোয়িং রিসাসিটেশন দি ট্রিটমেন্ট ইজ প্রিন্সিপালি সার্জিক্যাল। তো তোমার এখানে সার্জারি ফ্যাসিলিটি আছে, ওটি ফ্যাসিলিটি আছে, তুমি রিসাসিটেশনটা হওয়ার পরে রোগীকে ওটিতে নিয়ে যেয়ে এমনি কাপড় ঠাপড় সরিয়ে তুমি ওটা মুছে নিয়ে ব্লেড টানা শুরু করবে, ল্যাপারোটমি করবে? অবভিয়াসলি নো। বিফোর গোয়িং টু ল্যাপারোটমি ইউ মে নিড দি হেল্প অফ দি পেশেন্ট অ্যানেস্থেটিস্ট টু মেক দি পেশেন্ট অ্যানেস্থেটাইজড। ওকে, তাহলে এর ভিতরে আরেকটু কিছু কাজ ঘটে যাবে, যেটা হলো যে এই পেশেন্টটাকে নিয়ে আমাদের অ্যানেস্থেটিস্টের সাথে কনসাল্ট করতে হবে, এবং উইথ হিজ কনসেন্ট সে পেশেন্টটাকে অ্যানেস্থেশিয়া দিবে, দেন উই উইল ডু অপারেশন। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা বললাম না এখানে, বাট সবসময় মনে রেখো যে কখনো এটা ভেবো না যে স্যার তো বলিনি, তার মানে কি স্যার নিশ্চয়ই রিসাসিটেশন দিয়েই পেশেন্ট ওটিতে নিয়ে কাটা শুরু করে। ইট ইজ নট দ্যাট। অবভিয়াসলি এর ভিতরে অ্যানেস্থেটিস্ট আসবেন, তিনি পেশেন্টের ভাইটাল সায়েন্সগুলো সব দেখবেন, বিকজ হি ইজ দি পারসন হু মেক দি পেশেন্ট সেন্সলেস অ্যান্ড হি ইজ দি পারসন হু উইল রিগেইন দি সেন্স। তো সো তার একটা হিসাব আছে, সে যখন হিসাবে হলো অ্যাগ্রি করলো, তখন তিনি পেশেন্টটাকে অ্যানেস্থেশিয়া দিলেন, অ্যান্ড দেন ইউ উইল পারফর্ম দি ল্যাপারোটমি। অ্যান্ড দিস ল্যাপারোটমি শুড বি পারফর্মড থ্রু অ্যান আপার মিডলাইন ইনসিশন। Keep it in mind that the laparotomy should be performed by means of an upper midline incision. Upper right pyramidal incision may also given, but আমরা একটু কমফোর্ট ফিল করি to give a upper midline incision. Then যখন তোমার ল্যাপারোটমি হয়ে গেল, তুমি এবার পেশেন্টের পেটের ভিতরে এন্ট্রি পেয়েছো, পেটের ভিতরে এন্ট্রি নিলে তুমি কি দেখলে, যে হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড রয়েছে, ডেব্রিজ রয়েছে, সেগুলোকে the most important component of the operation is a thorough peritoneal toileting to remove all of the fluid and food debris. স্টমাক, ডিওডিনামে যত কন্টেন্ট ছিল সবই তোমার পেটের ভিতরে রয়েছে, মোরওভার হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড। তাহলে এগুলোকে তুমি আগে টয়লেট করে রিমুভ করলে, এবং যেগুলো ফুড ডেব্রিস যা ছিল সেগুলোকে তুমি পরিষ্কার করলে। এইবার দেখো, হোয়ার ইজ দ্য পারফোরেশন। ইফ দি পারফোরেশন ইজ ইন দি ডিওডিনাম, it can usually be closed by a several well placed sutures. একটা ছিদ্র আছে, আগে তোমার পিকচারে আমরা দেখাইছি ছিদ্রটা থাকলে কেমন থাকে। ওই ছিদ্রটাকে জাস্ট একটা কাপড়ের ছিদ্র হলে যেমন থাকে, সেইভাবে ওয়েল প্লেস সুচার দিয়ে তুমি এটাকে ক্লোজ করবে। ক্লোজিং দি আলসার ইন এ ট্রান্সভার্স ডিরেকশান অ্যাজ উইথ দি পাইলোরোপ্লাস্টি। এখন আলসারটা যে ডিরেকশানেই থাক না কেন, আমরা যদি এটা লঙ্গিটিউডাল ডিরেকশানে যদি ক্লোজ করি, তাহলে দেয়ার মে বি চান্স অফ স্ক্যারিং অ্যান্ড ন্যারোয়িং।
সো এটাকে তোমাকে ট্রান্সভার্স ডিরেকশন করতে হবে, যেভাবে আমরা পাইলোরোপ্লাস্টি করি। এতে হলো কি উনটাও ক্লোজ হলো, পাইলোরাসটা একটু ওয়াইডেন্ড হলো টু ফ্যাসিলিটেট দি প্যাসেজ অফ ফুড পার্টিকেলস। Perforation in the duodenum, it can be usually be closed by several well-placed sutures, closing the ulcer in a transverse direction as with a pyloroplasty. Okay. অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলতে হবে, আমরা সেলাই করে দিলাম, মানে ছিদ্রটা বন্ধ হয়ে গেল, দ্যাট ইজ রিপু করে দিলাম। তোমার কাপড়ে একটা ছিদ্র হয়েছে, তুমি সুই দিয়ে সেলাই করে এটাকে রিপুটা মানে বন্ধ করে দিলে। জাস্ট ঠিক সেম মেকানিজম। ওকে, থ্যাংক ইউ। আই এম এন্ডিং হেয়ার। হোপফুলি ইউ আর worried